পশ্চিমবাংলার মধ্যে আপনি ঘুরতে চাইছেন, তাও আবার সবুজে মোড়া ঘন জঙ্গলে, মনোমুগ্ধ করে দেওয়া পাহাড়ি নদী, পাহাড়ের ওপর থেকে বয়ে আসা ঝর্ণা আর সুদূর বিস্তৃত সবুজ চা বাগান, এই সব কিছু একসাথে দেখতে চাইছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যে। মুহূর্তে আমরা চলে এসেছি পশ্চিমবাংলা তথা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বারে। প্রবেশদ্বার অর্থাৎ দরজা, আর দরজা থেকেই নাম হয়েছে ডুয়ার্স। আজকের ভিডিও সবুজে মোড়া ডুয়ার্সকে নিয়ে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। ট্রেন ধরার জন্য আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 11 নম্বর প্ল্যাটফর্মে 12041 শতাব্দী এক্সপ্রেস, দুপুর 2:25। গন্তব্য নিউ জলপাইগুড়ি। সঠিক সময়ে ট্রেন ছেড়ে দিল। আমাদের সিটটা পেছন দিকে পড়ায় লেগ স্পেসটা ছিল যথেষ্ট বড়। যাই হোক, এবারে আমাদের ভ্রমণটা হলো একটু অন্যরকম। প্রথমে আমাদের গন্তব্য হলো শিলিগুড়িতে আমার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে বোনের বাড়ি জলপাইগুড়ি শহরে। তারপর বেরিয়ে পড়া ডুয়ার্স ভ্রমণে। আমার ভ্রমণের পাশাপাশি আপনারা কিভাবে ডুয়ার্স পৌঁছবেন, কোথায় থাকবেন, সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। যাই হোক, আমাদের ট্রেন নিউ জলপাইগুড়িতে নির্ধারিত সময় চেয়ে আধ ঘন্টা দেরিতে পৌঁছলো। পরের দিন সকালে টোটো নিয়ে চলে এলাম এই ইস্কন মন্দিরে। এই হলো শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির, অর্থাৎ শিলিগুড়ির ইস্কন মন্দির। দর্শন করুন আর বলুন হরে কৃষ্ণ। রাতের বেলায় পৌঁছে গেলাম বিয়ের অনুষ্ঠানে। বিয়ে দেখা, আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ, আর চলল ফটো সেশন। তারপর এলাহি খাওয়া দাওয়া। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে টোটো নিয়ে চলে এলাম শিলিগুড়ির তেনজিং নোরকে বাস স্ট্যান্ডে। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সরকারি বাস পেয়ে যাবেন। আমিও কাউন্টার থেকে টিকিট কেটে জলপাইগুড়ি শহরে যাওয়ার বাসে উঠে পড়লাম। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দূরত্ব NH-27 ধরে 48 কিলোমিটার। টিকিট মূল্য 38 টাকা। এখানকার সরকারি বাসের পরিষেবা আর রাস্তা এক কথায় অসাধারণ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে। সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিটের মতো। এখান থেকে টোটো নিয়ে পৌঁছে গেলাম আমার বোনের ফ্ল্যাটে। ইনি হলেন আমার ছোট্ট ভাগনা অভিজ্ঞান, বাবার কোলে বসে আছে। এদিকে আমাদের জন্য বোনের জমিয়ে রান্না করার প্রস্তুতি। আবার ভাগ্নে মিঠি আর মেয়ে প্রত্যুষার মধ্যে শুরু হয়ে গেছে অঙ্কের কম্পিটিশন। ভাবা যায়? যাই হোক, সন্ধেবেলায় আমরা সবাই মিলে চলে এসেছিলাম গোশালা মোড়ের ঠিক পাশে প্রাচীন এই বটগাছের আচ্ছাদনে ঘেরা দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দির। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের বাস্তব চরিত্র দেবী চৌধুরানীর এই প্রাচীন কালী মন্দির। কথিত আছে ব্রিটিশদের চোখের আড়ালে এই মন্দিরের নিচে থাকা সুড়ঙ্গ যাতায়াতের জন্য ব্যবহার করতেন। এক ঝলক দেখে নিন জলপাইগুড়ি শহরটাকে। ছোট্ট শান্ত এই জলপাইগুড়ি শহরের মধ্যে প্রচুর স্কুল ও কলেজ আছে, যার ফলে এখানকার মানুষের মধ্যে সাক্ষরতার হার অনেকটাই বেশি। অতীতে এই শহর জুড়ে বেশিরভাগই ছিল চা বাগানের অফিস, আর এখানে প্রচুর বৃষ্টিপাতের কারণে বাড়িগুলো ছিল ঠিক টিনের চালা দেওয়া, ঠিক এই রকম। আধুনিক যুগে হাতে গোনা এরকম পুরনো বাড়ি এখনও দেখা যায়। এই শহরের মধ্যে বয়ে চলেছে করলা নদী।
জানি না জলের টেস্ট তেতো কিনা, যাই হোক নামটাই এরকম। জলপাইগুড়ি স্টেডিয়াম, এর মধ্যে সাই স্পোর্টস একাডেমি থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। রাস্তার ঠিক মাঝখানে আছে 1911 সালে নির্মিত প্রাচীন এই রাজবাড়ির সিংহদুয়ার। অতীতে এই জায়গার নাম ছিল বৈকুণ্ঠপুর। এই হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ি। রাজবাড়ির শেষ রাজা ছিলেন প্রসন্নদেব রায়কর। রাজবাড়ির ভিতরে সাধারণের প্রবেশ নিষেধ। সামনেই আছে এই ঠাকুর দালান। এখানে দুর্গাপুজোর সময় রাজবাড়ির ভিতর থেকে রাজার মুকুট, অস্ত্রশস্ত্র সহ অনেক কিছু সামগ্রী অষ্টমীর দিন দেবী দুর্গার সামনে রাখা হয়। সেই কারণে সাধারণ মানুষের দেখার সুযোগ মেলে। আর এই হলো রাজবাড়ির কালী মন্দির, দর্শন করুন। এই হলো রাজবাড়ির বিশাল দিঘি। শোনা যায় এখানে রাজা সহ রাজবাড়ির অন্যান্য সদস্যরা প্রতিদিন স্নান করতে আসতেন। আর আছে দিঘির ঘাট লাগোয়া এই প্রাচীন শিব মন্দির। আবার দিঘির পার বরাবর আছে পার্ক। ঢুকতে গেলে লাগে 10 টাকার টিকিট। পরের দিন সকালে স্নান সেরে ব্রেকফাস্ট করে 8:30টার মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ডুয়ার্স ভ্রমণের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ডুয়ার্স ভ্রমণ শুরু হয় লাটাগুড়ি থেকে। জলপাইগুড়ি শহর থেকে লাটাগুড়ির দূরত্ব হলো 27 কিলোমিটার। এবারে বলি আপনারা লাটাগুড়ি কিভাবে আসবেন। শিয়ালদহ স্টেশন থেকে রাত 8:35 ট্রেন ছেড়ে পরের দিন সকালে নিউ মাল জংশনে 9:10 নেমে যাবেন এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে। এখান থেকে গাড়ি বা টোটো নিয়ে 35 থেকে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন লাটাগুড়িতে। এছাড়া তিস্তা তোরসা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেসে এই ট্রেনগুলি আসলে নামতে হবে নিউ ময়নাগুড়ি স্টেশনে। একান্তই যদি এই ট্রেনগুলির টিকিট না পান তাহলে প্রচুর ট্রেন আসছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে গাড়ি বা বাসে করে চলে আসতে পারেন লাটাগুড়িতে। সময় লাগবে 1.5 ঘন্টার মতন। এবারে বলি থাকবেন কোথায়। লাটাগুড়ি আর মূর্তি এই দুই জায়গায় প্রচুর হোটেল আর হোমস্টে আছে। দেখে নিন রিসর্ট লাটাগুড়ি। আর চা বাগানের মধ্যে থাকতে চাইলে রয়েছে টি গার্ডেন হোমস্টে। ডেসক্রিপশনে এই দুটি জায়গার ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন করে চলে আসতে পারেন। এছাড়া পাহাড় নদীকে কেন্দ্র করে প্রচুর অফবিট জায়গায় হোমস্টে আছে। তার মধ্যে একটি হলো ভাট্টিতে এই নেচার ভিউ হোমস্টে। রকি আইল্যান্ড থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে, মূর্তি নদীর একেবারে পাশে, ছবির মতো সুন্দর। এখানে প্রকৃতি আপনাকে ধরা দেবে। ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে চলে আসতে পারেন। এই ডুয়ার্স অঞ্চলটা এতটাই বড় আর এতটাই সুন্দর যে 2-3 দিনে পুরোটা ঘোরা সম্ভব নয়। তাই বারে বারে ফিরে আসতে হবে এই ডুয়ার্সে। এখানে প্রচুর বনাঞ্চল থাকার কারণে এই জায়গার মুখ্য আকর্ষণ হলো জঙ্গল সাফারি। লাটাগুড়ির বুকিং অফিস থেকে গরুমারা জঙ্গলে সাফারি করার জন্য বুকিং করতে হবে। মূলত 3 ধরনের সাফারি হয়: জিপ সাফারি, এলিফ্যান্ট সাফারি আর ওয়াচ টাওয়ার সাফারি। আপনার মন মতন যেটা ইচ্ছে করতে পারেন। সাফারি করতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টার মতো। অনলাইনেও সাফারি বুকিং হয়। ডেসক্রিপশনে সাফারি বুকিংয়ের লিঙ্ক দিয়ে দিলাম। এখানে ঘুরতে এসে যদি সাফারি করতে চান তাহলে মাথায় রাখতে হবে প্রতি বৃহস্পতিবার জঙ্গল সাফারি বন্ধ থাকে। আর বন্যজন্তুদের প্রজনন ঋতু অর্থাৎ বর্ষাকালে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি সাফারি বন্ধ থাকে। জঙ্গল ছাড়া সারা বছরই ডুয়ার্স বেড়াতে আসতে পারেন। আজকের ভিডিওতে ডুয়ার্সের একদিনের ট্রিপ অর্থাৎ এখানকার জনপ্রিয় 7 পয়েন্ট আমরা একে একে দেখে নেব। আমাদের গাড়ি প্রবেশ করলো
জঙ্গল এরিয়ার মধ্যে। এই পথে প্রায় সময় দেখা মেলে বন্য জন্তুদের পারাপার করার দৃশ্য। এছাড়া রাস্তার ধারে জঙ্গলের মধ্যে আছে এই মহাকাল ধাম। স্থানীয়দের কাছে জানতে পারলাম প্রতিদিন নিয়ম করে এখানে হাতি আসে দর্শন করতে। ভাবা যায়। আবার ভুটান দেশটি কাছে হওয়ার কারণে মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন ভারতের টাইমের পাশাপাশি ভুটানের টাইমটিও শো করছে। এই রাস্তা ধরে একটু এগোলেই ডান দিকে পড়বে গরুমারা জঙ্গলের গেট। এবারে দেখে নিন পয়েন্ট নাম্বার 1, ডুয়ার্সের বিখ্যাত মূর্তি নদী। পাহাড়ের কোল থেকে বয়ে আসা এই নুড়ি পাথরের মধ্যে দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী। এই মূর্তি নদীর ঠিক ওপারেই আছে জঙ্গল। রাতের বেলায় অনেক বন্য প্রাণী এই নদীতে জল খেতে আসে, তাই রাতের বেলায় নদীর ধারে আসা নিষেধ। এই পথে সমতল থেকে ধীরে ধীরে পাহাড়ের ওপর উঠবেন। পয়েন্ট নাম্বার 2, চালসা ভিউ পয়েন্ট। এখান থেকে গরুমারা জঙ্গলের পুরো ভিউ পেয়ে যাবেন। এখানে থাকতে চাইলে কাছেই আছে হোটেল সিনক্লেয়ার, অনলাইনে বুক করে চলে আসতে পারেন। এই যাত্রাপথে চা বাগান, গাছগাছালি এত সুন্দর আপনার মন ভরে যাবে। এই ডুয়ার্স জায়গাটা পাহাড়, নদী, জঙ্গল আর চা বাগানের অসাধারণ মেলবন্ধন। পয়েন্ট নাম্বার 3, এই জায়গাটা হলো গাড়িবাস অর্থাৎ ঝালং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে দেখে নিন নিচে ঝালং গ্রাম আর পাশ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী। ছবির মতন সুন্দর দৃশ্য। ওপর থেকে দেখা দৃশ্য আরও কাছে পাওয়ার জন্য ঝালং গ্রামের মধ্যে দিয়ে চলে এলাম একেবারে নিচে। এখানে জলঢাকা নদীর পাশেই আছে একটি পিকনিক স্পট। এখান থেকে জলঢাকা নদী বয়ে চলার দৃশ্য আরও সুন্দর। এই 7 পয়েন্ট ঘোরার সাথে রাস্তায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন। ঝালং থেকে বিন্দু যাওয়ার পথে পড়বে এই অ্যাপেল স্টোন। বড় এই পাথরটি আপেলের সাথে সাদৃশ্য থাকার কারণে এমন নাম। পাশেই আছে এই অ্যাপেল স্টোন রেস্টুরেন্ট। বিন্দু থেকে ফেরার সময় আমরা এখানেই লাঞ্চ করব। পথের সৌন্দর্য ক্যামেরাবন্দি করার জন্য বারে বারে নামতে হচ্ছিল গাড়ি থেকে। বিন্দু যাওয়ার পথে সব সময় আপনার সঙ্গী হবে এই জলঢাকা নদী। পয়েন্ট নাম্বার 4, বিন্দু, ভারতের শেষ জনপদ। নদীর ঠিক ওপারেই আছে রয়্যাল ভুটান রাষ্ট্র। ভুটানের বিন্দু নদী এই বাঁধ পেরিয়ে জলঢাকায় রূপান্তরিত হয়ে বয়ে চলেছে। জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্পটি এই সঙ্গমে। আপনি খুব সহজেই নেমে আসতে পারেন জলঢাকা নদীর ওপর, কিন্তু খুব সাবধানে, পাথরের ওপর পা রেখে। বড় কোনো পাথরের ওপর বসে জলের আওয়াজ শুনতে শুনতে হারিয়ে যেতেই পারেন প্রকৃতির মাঝে। এই বিন্দু ব্যারেজের ওপর একটি ব্রিজ আছে। সেই ব্রিজের মাধ্যমে ব্যারেজের সুন্দর দৃশ্য ও ভুটান দেশটাতে ঢুকতে পারা যেত, কিন্তু এখন সাধারণের প্রবেশ নিষেধ। এখানকার এই ছোট্ট মার্কেটে পেয়ে যাবেন ভুটানের চকোলেট, শীতবস্ত্র থেকে শুরু করে নানান সামগ্রী। যদি কেনেন অবশ্যই দরদাম করে নেবেন। বিন্দু থেকে ফেরার সময়
যথারীতি আমরা লাঞ্চ করতে ঢুকলাম এই অ্যাপেল স্টোন রেস্টুরেন্টে। এই হলো মেনু। কাঁসার থালায় একেবারে ঘরোয়া খাবার। পথে দেখলাম সেন্ট জোসেফ স্কুল। স্কুলের এরিয়াটা যথেষ্ট বড়। পয়েন্ট নাম্বার 5, সামসিং টি গার্ডেন। এই জায়গার নিচে দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, আর তার ঠিক পাশেই আছে লালিগুড়াস পিকনিক স্পট। এই জায়গাটার আর একদিকে আছে বিশাল চা বাগান। পয়েন্ট নাম্বার 6, রকি আইল্যান্ড। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝখান দিয়ে বড় বড় পাথর অর্থাৎ রকের মধ্যে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা মূর্তি নদী, তাই এই জায়গার নাম রকি আইল্যান্ড। এখান থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত পয়েন্ট নাম্বার 7, সান্তালে খোলা। শীতকালে বেলা ছোট হওয়ার কারণে অন্ধকার নেমে আসছিল, তাই আর সান্তালা খোলাটা ঘোরা হলো না। আমার মনে হয় এই 7টা পয়েন্ট একদিনে কভার করা একটু চাপের। সান্তালে খোলা ঘুরতে এলে ওখানকার 4টি স্পট ঘোরাতে গাড়ি নেবে 1300 টাকা। নির্দিষ্ট জায়গা অবধি পার্সোনাল গাড়ি, তারপর ওদের গাড়ি নিতে হবে। এবারে বলি, এই 7 পয়েন্ট ঘুরতে গাড়ি ভাড়া পড়বে 3000 টাকার মতন, কিন্তু সময়ের সাথে সাথে ভাড়া পরিবর্তনও হতে পারে। অবশেষে চলে এলাম এই লাটাগুড়ি মার্কেটে। এখানকার দোকানে খুব সুন্দর সুন্দর কাঠের নানান জিনিস বিক্রি হচ্ছে। এখানকার হস্তশিল্প অসাধারণ। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা দেখছেন আমার চ্যানেল পার্থ কুন্ডুস ডায়েরিজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটা টিপে আর নতুন ভিডিওর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম।